আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ ওবায়দুল্লাহ, সহকারী শিক্ষক, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বারুইল বাজার, নবগ্রাম, মানিকগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের আলোর ঘটনা বিষয়। আজকে এই অধ্যায় নিয়ে তোমাদের সাথে আমি থাকবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পাঠে আমরা যে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো আমি এখানে লিখে রেখেছি। দেখো, যে প্রথমে আছে আলো সম্পর্কে আমরা জানবো। তারপর হচ্ছে আলো কিভাবে চলে, আমরা কিভাবে দেখি। তারপর হচ্ছে আলোর প্রতিফলন ও শোষণ, দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম, দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব এবং দর্পণের ব্যবহার। এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা শিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা এই অধ্যায়টা জানার জন্য প্রথমে আমরা আলো কি সে সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পঞ্চম শ্রেণীতে শক্তির রূপান্তর পড়ে এসেছো। সেখানে শক্তির বিভিন্ন রূপ তোমরা পড়েছো। তার মধ্যে আলো হচ্ছে শক্তির একটা রূপ, সেটা তোমরা জানো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি হচ্ছে কি যে আলো হচ্ছে শক্তির একটা রূপ। আমরা জানি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে যে কাজ করতে পারে, যা কাজ করতে পারে সেটাই হচ্ছে শক্তি। আলো বিভিন্ন ধরনের কাজ করতে পারে, যার কারণে আলো হচ্ছে এক প্রকার শক্তি। আলো না থাকলে কি হতো? আলো না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে যেত। আলোর অনুপস্থিতি তো অন্ধকার, পুরো পৃথিবী অন্ধকার হয়ে যেত। অন্ধকার হওয়ার ফলে কোনো উদ্ভিদ জন্মাতো না। পৃথিবীতে উদ্ভিদরা খাদ্য তৈরি করতে পারতো না, যার ফলে প্রাণীরাও খাদ্য খেতে পারতো না। এর ফলে কি হতো? পৃথিবীতে কোনো প্রাণীর অস্তিত্ব থাকতো না। যার কারণে আলো না থাকলে কোনো জীবন কল্পনা করাই যেত না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে জানলাম যে আলো হচ্ছে এক প্রকার শক্তি। আর আমরা জানি যে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। ঠিক তেমনই ভাবে আলো কিন্তু আমরা যে কোনো উৎস থেকে আলো পাই না কেন, কোনো না কোনো ভাবে সেটার উৎস হচ্ছে কি, দেখা যাবে যে সেটার উৎস হচ্ছে সূর্য। তাহলে আলো সম্পর্কে আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো যে আলো কিভাবে চলে। তোমরা পঞ্চম শ্রেণীতে পড়েছো যে আলো বিকিরণ পদ্ধতিতে চলে এবং আলো চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তো আলো কিভাবে চলে? এখানে আলো সোজা পথে চলে নাকি বাঁকাভাবে চলে, এটা কিন্তু আমরা জানি না। কি তোমরা জানো? তো আমরা দেখবো আজকে যে আলো কিভাবে চলে, সোজা পথে নাকি বাঁকা পথে। তোমাদের বইয়ে দুইটা চিত্র দেওয়া আছে, চিত্রের সাহায্যে সেটাকে ব্যাখ্যা করা হয়েছে। সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আলো কিভাবে চলে। আমি আগে চিত্র দুটো এঁকে নিই। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে দুইটা চিত্র এঁকেছি। এই চিত্রের সাহায্যে আমরা বুঝতে পারবো যে আলো কিভাবে চলে। তো প্রথম চিত্রে এখানে হচ্ছে চিত্রটা, তোমরা এই পরীক্ষাটা তোমরাও করে দেখতে পারো যে এখানে তিনটা হার্ডবোর্ড নেওয়া হয়েছে। হার্ডবোর্ড বা মোটা কাগজ নেওয়া হয়েছে। এই কাগজের মাঝখানে সুচ বা অন্য কিছু দিয়ে তিনটা কাগজে ফুটো করা হয়েছে এবং কাগজ তিনটাকে কোনো একটা টেবিলের উপর একই সমান্তরাল ভাবে যদি রাখা হয় এবং এই ছিদ্রগুলো হচ্ছে কি একেবারে সোজাসুজি রাখতে হবে। সোজাসুজি রাখার পরে এই ছিদ্রের অপর প্রান্তে আমরা যদি একটা মোমবাতি বা বৈদ্যুতিক বাল্ব রেখে দিই, তারপরে এই সোজা বরাবর যদি আমরা তাকাই, প্রথম বোর্ডের ফুটো দিয়ে যদি আমরা তাকাই, তাহলে কি দেখতে পাবো? দেখা যাবে যে এই সোজা বরাবর আমরা মোমবাতির শিখাটাকে দেখতে পাবো, আলোর শিখাটাকে দেখতে পাবো। এর থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে এই ফুটোগুলো সমান্তরাল একই সোজা থাকার কারণে আমরা আলোটাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। কিন্তু দ্বিতীয় চিত্রে কি ঘটনা ঘটছে? দ্বিতীয় চিত্রে মাঝের হার্ডবোর্ডটাকে, যে কোনো একটা হার্ডবোর্ড, শুধু মাঝের টানা, যে কোনো একটাকে যদি আমরা একটু এদিক ওদিক করে রাখি, তো আমরা মাঝের হার্ডবোর্ডটাকে, দেখো মাঝের বোর্ডটাকে একটু সরাই রেখেছি, সমান্তরাল সোজা বরাবর রাখি নাই, একটু এই ছিদ্রটাকে সরিয়ে রেখেছি। যার ফলে কি ঘটনা ঘটছে? এখানে আমরা যখন তাকাচ্ছি তখন কিন্তু আর এই শিখাটাকে দেখতে পাচ্ছি না। শিখাটাকে দেখতে পাচ্ছি না কেন? কারণ হচ্ছে যে ছিদ্রটা অন্য পাশে আছে আর আলো হচ্ছে বাঁকা পথে আসছে না। এখানে আলোটা, এই যে আলোর শিখাটা এখান থেকে এই ছিদ্র দিয়ে আবার এই ছিদ্র দিয়ে এইভাবে আসছে না, বাঁকা পথে আসছে না। আলো
সবসময় একদম সোজা পথে আসছে। তাহলে এই পরীক্ষা থেকে আমরা কি বুঝতে পারি যে আলো সবসময় সোজা পথে চলে, আলো বাঁকা পথে চলে না। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি, আমরা আগে পড়েছি যে আলো হচ্ছে বিকিরণ পদ্ধতিতে চলে এবং আলোর চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এবং এখন আমরা শিখলাম যে আলো সোজা পথে চলে, আলো বাঁকা পথে চলে না। কোনো বস্তু থেকে আলো যখন আমাদের চোখে এসে পড়ে তখন আমরা ওই বস্তুটাকে দেখতে পাই। আমাদের চোখ থেকে আলো ওই বস্তুটার উপর যাওয়ার ফলে আমরা দেখি না। বস্তু থেকে আলো যখন আমাদের চোখে এসে পড়ে তখন আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। যেমন আমরা দেখি এটা একটা সূর্য। তাহলে এখানে সূর্য থেকে আলোক রশ্মি আমাদের চোখে এসে যখন পড়ছে তখন আমরা সূর্যটাকে দেখতে পাচ্ছি। তাহলে সূর্য থেকে আলো আসছে বলে আমরা সূর্যটাকে দেখতে পাচ্ছি। এখন ঠিক এমনই ভাবে যে কোনো উজ্জ্বল বস্তু যেমন হচ্ছে জোনাক পোকা, বৈদ্যুতিক বাল্ব, হ্যাঁ, তারপর হচ্ছে সূর্য, এই ধরনের উজ্জ্বল বস্তু থেকে যখন আলো আসছে তখন আমরা সেই বস্তুটাকে দেখতে পাচ্ছি। তো যে বস্তু নিজস্ব আলো আছে সেই বস্তুগুলোকে আমরা বলবো উজ্জ্বল বস্তু। যেমন হচ্ছে সূর্য, তারপর হচ্ছে জোনাকি পোকা, বৈদ্যুতিক বাল্ব, যেগুলো থেকে আমরা আলো পাই, আলোর উৎসগুলাই হচ্ছে কি উজ্জ্বল বস্তু। আর যেসব বস্তুর নিজস্ব আলো নাই সেগুলোকে আমরা বলবো কি অনুজ্জ্বল বস্তু। তাহলে অনুজ্জ্বল বস্তু আমরা কিভাবে দেখি? উজ্জ্বল বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়ে তাই আমরা সেটা দেখতে পাই, কিন্তু অনুজ্জ্বল বস্তুকে আমরা কিভাবে দেখবো? সেক্ষেত্রে ঘটনাটা ঘটে এইরকম যে মনে করি এখানে একটা বল আছে, ক্রিকেট বল আছে। তাহলে এই বস্তুটাকে যখন আমরা দেখব, তো যখন সূর্যের আলো এই বস্তুটার উপর পড়বে তখন এই বস্তুটার উপরে আলো বাধা প্রাপ্ত হয়ে যখন এখান থেকে আলো আবার আমাদের চোখে এসে পড়ে, হ্যাঁ, সূর্যের আলো এই বস্তুটার উপর, বলটার উপর যখন পড়ছে তখন সেখান থেকে আলোটা বাধা প্রাপ্ত হয়ে যখন আবার এইদিকে আসছে, আমাদের চোখে এসে পড়ছে, তখন আমরা এই বস্তুটাকে দেখতে পাচ্ছি। তখন কিন্তু আমরা সূর্যটাকে দেখতে পাচ্ছি না, তখন আমরা এই বস্তু, যেই বস্তু থেকে আলো আসছে সেই বস্তুটাকে আমরা দেখতে পাচ্ছি। সেই বস্তুর প্রতিবিম্ব তৈরি হচ্ছে আমাদের চোখের ভিতর, তখন আমরা এই বস্তুটাকে দেখতে পাচ্ছি। তো আমরা আশেপাশে যত ধরনের বস্তু দেখি সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটছে। দেখা যাচ্ছে যে আলো ওই বস্তুটার উপর পড়ার পরে বাধাপ্রাপ্ত হয়ে যখন আমাদের চোখে আসছে তখন আমরা সেই বস্তুটাকে দেখতে পাচ্ছি। তো আলো ছাড়া কিন্তু আমরা দেখতে পাবো না, হ্যাঁ, কোনো বস্তুকে আলো ছাড়া দেখতে পাবো না। তোমাদের বস্তুকে দেখার জন্য বস্তু থেকে আলো আসা লাগবে, তাহলে আমরা দেখতে পাবো। এখানে তোমাদের বইয়ে একটা পরীক্ষণ দেওয়া আছে, এই পরীক্ষণের সাহায্যে আমরা দেখতে পারবো যে আসলে আলো, বস্তুকে দেখার জন্য আলোর প্রয়োজন আছে। তো সেইখানে কি পরীক্ষণ দেওয়া আছে? একটা বাক্স দেওয়া আছে তোমাদের বইয়ে, এরকম একটা বাক্স দেওয়া আছে। তো বাক্সের মধ্যে দুইটা ছিদ্র করা হয়েছে, একটা উপরে আর একটা হচ্ছে নিচে, একটা বড় ছিদ্র করা হয়েছে। এখন বাক্সের ভিতরে পুরো অংশটুকু হচ্ছে কালো পেপার দ্বারা যদি আমরা মুড়িয়ে দিই, ভিতর অংশটুকু মুড়িয়ে দিই, আর এই ছিদ্রটাও হচ্ছে কি কালো পেপার দিয়ে আমরা যদি মুড়িয়ে দিই, মানে এটা বন্ধ করে দিই। এরপরে এই বাক্সের ভিতরে যদি আমরা কয়েকটা নুড়ি পাথর রেখে দিই, তারপর এখান থেকে এই ছিদ্র দিয়ে যদি আমরা তাকাই, তাহলে কি সেই নুড়ি পাথরগুলোকে আমরা দেখতে পাবো? কখনো দেখতে পাবো না। এর কারণ হচ্ছে কি, আমাদের চোখ থেকে যদি আলো যেত সেখানে তাহলে কিন্তু আমরা দেখতে পেতাম, আমাদের চোখ থেকে কিন্তু আলো যাচ্ছে না। মূলত বিষয়টা হচ্ছে যে ওই বস্তু থেকে যদি আলো আসে তবে আমরা সেটাকে দেখতে পাবো। তো এখানে কিন্তু ওই বস্তু থেকে আলো আসার কোনো উপায় নাই, কারণ আলোর উৎস কিন্তু তার আশেপাশে নাই, চারিদিকে কালো পেপার দিয়ে ঢাকা থাকার কারণে সেখানে কোনো আলো প্রবেশ করতে পারছে না, যার কারণে সেখান থেকে আলো আসছে না আমাদের চোখে, তাই আমরা ওই বস্তুটাকে দেখতে পাচ্ছি না, পাথরগুলোকে দেখতে পাচ্ছি না। এখন যদি আমরা এই ছিদ্রটাকে ওপেন করে দিই, ছিদ্রটাকে যদি আমরা খুলে দিই, কালো পেপারটা ছড়াই দিই, তাহলে কি ঘটনা ঘটবে? এখন আলো এর মধ্যে দিয়ে প্রবেশ করতে পারবে। এর মধ্যে দিয়ে প্রবেশ করার ফলে যখন ওই পাথরগুলোর উপর আলো পড়বে তখন আমরা এই ছিদ্র দিয়ে যদি তাকাই, তাহলে এর মধ্যে দিয়ে আলো প্রবেশ করার পরে এই পাথরগুলোর উপর যখন আলো পড়বে তখন এখান থেকে আলো যখন আমাদের চোখে এসে পড়বে, আমরা যদি এখানে তাকাই তাহলে দেখবো যে এখান থেকে যখন আলো আমাদের চোখে এসে পড়বে এই বস্তুটা থেকে, তখন আমরা পাথরগুলোকে দেখতে পাচ্ছি। তাহলে
মূলত কি ঘটনা ঘটছে যে কোনো বস্তু থেকে আলো যখন আমাদের চোখে এসে পড়ছে তখনই আমরা ওই বস্তুটাকে দেখতে পাচ্ছি। ঠিক আমরা কিন্তু আশেপাশে যত কিছু দেখি এই নিয়মেই কিন্তু আমরা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে আমরা দেখলাম হচ্ছে কি যে আমরা কিভাবে দেখি, এটা এই বিষয়টা আলোচনা করলাম। এখন আমরা দেখব যে আলোর প্রতিফলন ও শোষণ। আলো যখন কোনো বস্তুতে বাধা প্রাপ্ত হয়ে ফিরে যায়, হ্যাঁ, আলো কোনো বস্তুতে পড়ার পর যদি বাধা প্রাপ্ত হয়ে ফিরে যায়, তাহলে যে ফিরে যাওয়াটাকে বলে হচ্ছে কি আলোর প্রতিফলন। হ্যাঁ, আমরা দেখি যে এটা কোনো একটা বস্তু আছে, বস্তু আলোর উৎস থেকে, আলো সূর্য থেকে মনে করি একটা আলোক রশ্মি আসছে, আসার পরে এখানে কি আপতিত হচ্ছে, আলোটা পড়ছে, পড়াটাকে বলে কি আপতিত হওয়া। এখন আপতিত হওয়ার পর যখন বাধা পেয়ে এর মধ্যে দিয়ে যেতে পারছে না আলো, বাধা পেয়ে যখন আলোটা অন্য কোনো দিকে চলে যাচ্ছে, সেটাকে বলবো কি আলোর প্রতিফলন। বাধা পাওয়ার পর যখন চলে যাচ্ছে সেটাকে বলবো আমরা আলোর প্রতিফলন। তাহলে এটা হচ্ছে প্রতিফলন, তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি, যেটা আপতিত হচ্ছে বা পড়ছে সেটা হচ্ছে আপতিত রশ্মি, আর এটাকে আমরা বলবো কি প্রতিফলিত হচ্ছে, তাই এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এখন কোন বস্তু আছে যেগুলো হচ্ছে কি আলো প্রতিফলিত করে না, আলোটুকুকে সবটুকুকে শোষণ করে নেয়। তো কিছু কিছু বস্তু আছে যে আলো এখান থেকে ওই বস্তুটাকে আলোটুকু শোষণ করে নেয়, সেটাকে আর প্রতিফলিত করে না। তো এই ধরনের বস্তুগুলো সাধারণত কালো দেখায়। তো এই বস্তুর আলো শোষণ করাটাকে বলা হয় কি আলো শোষণ। তাহলে প্রতিফলন হচ্ছে যেটা হচ্ছে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে যায়, অন্যদিকে চলে যায় আলো, সেটা হচ্ছে আলোর প্রতিফলন। আর যদি শোষণ করে নেয় তাহলে সেটা হচ্ছে আলোর শোষণ। এই ঘটনাটা বলে। এখন আমরা দেখব আলোর প্রতিফলন হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে আলোর নিয়মিত প্রতিফলন, একটা আলোর নিয়মিত প্রতিফলন, আর একটা হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন বা বিক্ষিপ্ত প্রতিফলন। তো এইগুলো আমি চিত্রের সাহায্যে তোমাদেরকে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে দুইটা চিত্র এঁকেছি, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলনের, অনিয়মিত প্রতিফলনের। তো আলোর প্রতিফলন দুই ধরনের, একটা নিয়মিত আর অনিয়মিত। তো নিয়মিত কখন ঘটনা ঘটে, নিয়মিত প্রতিফলন কখন ঘটে সেটা আমরা দেখবো যে যখন কোনো মসৃণ তল, মসৃণ মানে কি একেবারে সমান্তরাল তল, একেবারে সমান্তরাল কোন তলে, উঁচু নিচু নয়, সমান্তরাল তলে যখন আলোক রশ্মি আপতিত হয়, আলোক রশ্মি যখন সেখানে পড়ে, যেমন আমরা এখানে দেখি যে এখানে একটা উৎস থেকে যখন আলো আসে তখন সেখানে লক্ষ লক্ষ আলোক রশ্মি থাকে। তো আমরা এখানে 3টা আলোক রশ্মি নিচ্ছি, যে মনে করো যে 3টা আলোক রশ্মি এসে এই সমান্তরাল সমান একটা কোন তলের উপর, সমান্তরাল একটা বস্তুর উপরে আপতিত হচ্ছে, এখানে এসে পড়ছে, আলোক রশ্মিগুলো এখানে এসে পড়ছে। পড়ার পরে কি হচ্ছে, বাধাপ্রাপ্ত হয়ে তো ফিরে যাবে, তাহলে এখানে আসার পরে, এখানে এসে পড়ার পরে এই দিকে আবার ফিরে যাচ্ছে, এই রশ্মিটা এখানে আসার পরে এইদিকে ফিরে যাচ্ছে, এটা এখানে আসার পরে এইদিকে ফিরে যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আলোক রশ্মিগুলো সমান্তরাল ভাবে, দেখো এই যে সমান্তরাল ভাবে আপতিত হচ্ছে, আবার যখন ফিরে যাচ্ছে 3টা আলোক রশ্মি একই সমান্তরাল ভাবে ফিরে যাচ্ছে। তাহলে যখন এই ঘটনা ঘটবে যে সমান্তরাল ভাবে আসছে আবার সমান্তরাল ভাবে ফিরে যাচ্ছে, তখন হচ্ছে কি আলো নিয়মিত প্রতিফলন হচ্ছে, মসৃণ তলে, এই মসৃণ তলে আলো নিয়মিত প্রতিফলন ঘটছে। আর এটার ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, দেখো এখানে কিন্তু তলটা মসৃণ না, অমসৃণ, অসমতল, এই যে উঁচু নিচু আছে, উঁচু নিচু থাকার ফলে দেখো কোনো বস্তু থেকে যখন আলোক রশ্মি গুলো এখানে আপতিত হচ্ছে বা পড়ছে, তখন পড়ার পরে এটা কি হচ্ছে, বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে পড়ছে চারিদিকে, নিয়মিত ভাবে একই সমান্তরাল ভাবে ছড়িয়ে পড়ছে না, বিক্ষিপ্ত ভাবে। দেখো এই রশ্মিটা এদিকে আসার পরে এইদিকে যাচ্ছে, এটা এদিকে আসার পরে এইদিকে যাচ্ছে, এটা এদিকে আসার পরে এইদিকে যাচ্ছে, তাহলে 3টা আলোক রশ্মি 3 দিকে যাচ্ছে। এখানে আপতিত হচ্ছে সমান্তরাল ভাবে, কিন্তু এখানে যখন প্রতিফলিত হচ্ছে তখন বিক্ষিপ্ত ভাবে প্রতিফলিত হচ্ছে। তাহলে এখানে অমসৃণ তলে যখন আলো আপতিত হয় তখন সেখানে কি হচ্ছে, সেখানে আলো বিক্ষিপ্ত হয়ে প্রতিফলিত হচ্ছে। আর যখন মসৃণ তলে আপতিত হচ্ছে তখন কি সমান্তরাল ভাবে এখানে আলো প্রতিফলিত হচ্ছে। তো কোন বস্তু থেকে আলো প্রতিফলন, কোন বস্তু যত বেশি মসৃণ হবে, যত বেশি সমান্তরাল মসৃণ হবে, আলো তত বেশি সেখান থেকে প্রতিফলিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম। দর্পণ মানে হচ্ছে কি আয়না, যে আয়নায় আমরা সাধারণত চেহারা দেখি, হ্যাঁ, এই আয়নায় প্রতিফলিত হয়, আলো প্রতিফলিত হয়, প্রতিফলিত হওয়ার ফলে আমরা কিন্তু আমাদের নিজেদেরকে আয়নাতে দেখতে পাই। তো এর কিছু নিয়ম আছে। তো আলোর প্রতিফলনের নিয়মটা
অনেকটা দেয়ালে বল ছুঁড়ে মারার মতো। দেয়ালে যখন আমরা বল ছুঁড়ে মারি, একটা বলকে যদি আমরা দেয়ালে ছুঁড়ে মারি, সোজাসুজি ভাবে যদি ছুঁড়ে মারি, একদম 90 ডিগ্রি কোণে, হ্যাঁ, সোজাসুজি অবিলম্ব বরাবর যদি আমরা ছুঁড়ে মারি, তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটে? বলটা ঠিক ওই সোজাসুজি আবার ফিরে আসে। এখন আবার এই যে যেমন এখানে আমরা একটা চিত্র দেখি যে বলটাকে যদি আমরা সোজাসুজি ছুঁড়ে মারি, তাহলে সোজাসুজি আবার ফিরে আসবে। এখন যদি কোনো একটা নির্দিষ্ট কোণ করে ছুঁড়ে মারি, হ্যাঁ, বাঁকা ভাবে যদি আমরা ছুঁড়ে মারি, যেমন এখান থেকে যদি একটু বাঁকা ভাবে ছুঁড়ে মারি, তাহলে একটু বাঁকা ভাবেই কিন্তু আবার ফিরে আসে। আরো যত কোণ করে দেখা যাবে যত কোণ করে আমরা বলটাকে ছুঁড়ছি, ঠিক তত কোণ করে কিন্তু বলটা আবার ফিরে আসছে। হ্যাঁ, তো ঠিক আলোর ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটে। যখন আলো কোনো দর্পণের উপর আপতিত হয় বা দর্পণের উপর পড়ে, তখন যেই কোণ করে আলোটা আমরা ফেলবো, ঠিক সেই কোণ করেই কিন্তু আবার প্রতিফলিত হবে আলো। হ্যাঁ, আলো আবার সেই কোণ করে কিন্তু চলে যায়। তো আমরা দেখি যে, মনে করি এখানে একটা সমতল দর্পণ নেওয়া আছে, এই চিত্রে একটা সমতল দর্পণ নেওয়া আছে। এই দর্পণে আমরা একটা নির্দিষ্ট কোণে আলো এখানে ফেলছি। তো এই যে আপতিত রশ্মি, মানে আলোটা এখানে আপতিত হচ্ছে, পড়ছে, তো এক অভিলম্বের সাথে কোণ তৈরি করে। এই কোণটা হবে কি? অভিলম্বের সাথে তৈরি করবে। অভিলম্ব কোণটা যেটা হচ্ছে আমরা ওই আয়নার উপর বা দর্পণের উপর একটা 90 ডিগ্রি কোণ, হ্যাঁ, 90 ডিগ্রি অভিলম্ব যদি আমরা আঁকি, তাহলে এই অভিলম্বের সাথে আপতিত রশ্মিটা যেই কোণ উৎপন্ন করছে, সেটাকে আমরা বলবো কি? আপতন কোণ। এটা হচ্ছে আপতন কোণ। তো অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করছে, হ্যাঁ, যেই কোণে এখানে আপতিত হচ্ছে, যখন এটা প্রতিফলিত হচ্ছে, এই রশ্মিটা এখানে বাধাপ্রাপ্ত হওয়ার পর যখন প্রতিফলিত হচ্ছে, সেটাও কিন্তু ওই অভিলম্বের সাথে একই কোণ উৎপন্ন করবে। তার মানে হচ্ছে এই কোণটার মান আর এই কোণটার মান সবসময় সমান হবে। এটা হচ্ছে আপতন কোণ, আর এটাকে বলে হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণ আর হচ্ছে প্রতিফলন কোণ। আপতন কোণ আর প্রতিফলন কোণ, এই দুইটা কোণ সবসময় কি হয়? সমান হয়। হ্যাঁ, তাহলে দর্পণের প্রতিফলনের নিয়ম, যে প্রধানত নিয়ম যেটা, সেটা হচ্ছে কি? যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সবসময় সমান। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোন একটা আলোক রশ্মি যেই কোণে আপতিত হবে, সেই কোণে কিন্তু আবার ফিরে যাবে। তো এখান থেকে এই বিষয়ে তোমাদের অনেক গাণিতিক সমস্যাগুলো থাকে। হ্যাঁ, তো যদি আমি কয়েকটা ক্লু দিয়ে দিই, যে মনে করো এখানে এটা 40 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, এরকম একটা চিত্র দিয়ে দিয়েছে যে আপতন কোণটার মান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে প্রতিফলন কোণের মান কত? প্রতিফলন কোণের মান কত হবে? তাহলে আমরা তো জানি যে আপতন কোণের মান আর প্রতিফলন কোণের মান সমান, সেহেতু এখানে আমরা বলে দিতে পারি যে এই কোণটার মান, প্রতিফলন কোণটা হবে কত? 40 ডিগ্রি। বোঝা গেছে? আবার আমরা যদি দেখি, তোমাদের এরকম আরো অনেক চিত্র দিয়ে দিতে পারে, যে এরকম একটা চিত্র দিচ্ছে, দেওয়ার পর এখানে বলে দিয়েছে যে এটার হচ্ছে 50 ডিগ্রি কোণ। 50 ডিগ্রি কোণ, আপতন কোণটা হচ্ছে 50 ডিগ্রি কোণ। তাহলে প্রতিফলন কোণ কত হবে? তাহলে আমরা বলতে পারি যে, যদি বলে যে এই কোণটা কতটুকু, তাহলে আমরা বলে দিতে পারবো যে এই কোণটা হচ্ছে কি? 50 ডিগ্রি, কারণ হচ্ছে আপতন কোণ আর প্রতিফলন কোণ সবসময় সমানই হয়। এখন যদি বলে যে তোমাদের এই কোণটা বাদ দিয়ে যদি বলে যে এই কোণটা কতটুকু হবে, সেটা কি তোমরা বলতে পারবা? একেবারে সহজ, কারণ আমরা জানি অভিলম্ব, এই পুরো কোণটা হচ্ছে কতটুকু? পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এই কোণ, এইটুকু মান দেওয়া আছে 50 ডিগ্রি, এটা দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে এটার মান কত? তাহলে পুরোটা থেকে যদি আমরা 50 বাদ দিই, তাহলে এটা পেয়ে যাবো। তাহলে এটা কতটুকু হচ্ছে? 40 ডিগ্রি হচ্ছে। অথবা এটার মান যদি না দিয়ে তোমাদেরকে বলে যে সরাসরি এই কোণটার মান কত, এই কোণটার মান কতটুকু হবে, এই যে এখানে যে কোণটা উৎপন্ন করছে, এটার মান কতটুকু হবে, তাহলে একইভাবে এটা যদি 50 হয়, তাহলে এটাও কি হবে? 50 হবে। আর এই পুরোটা হচ্ছে কতটুকু? 90 ডিগ্রি, তাহলে এটা কতটুকু হবে? এটাও হবে 40 ডিগ্রি। তাহলে হ্যাঁ, ঠিক একই এই সূত্রের সাহায্যে আমরা এই সমাধানগুলো, এই সমস্যাগুলোর সমাধান আমরা করতে পারবো। তো সূত্রটা কি? যে এখানে আপতন কোণ আর প্রতিফলন কোণ সবসময় সমান হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম পড়লাম। এখন দেখব দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব। একটা দর্পণে কেমন প্রতিবিম্ব সৃষ্টি হয়। তো যখন দর্পণ বা আয়নার সামনে যখন আমরা চেহারা দেখি, তখন কি কি ঘটনা ঘটে দেখো। যে মনে করো এটা হচ্ছে একটা আয়না, আয়নার সামনে
কেউ দাঁড়িয়ে আছে, আয়নার সামনে কেউ দাঁড়িয়ে আছে। এখন এই ক্ষেত্রে কি ঘটনা ঘটে যে আমরা কি দেখো এই ক্ষেত্রে এই আয়নাতে যখন আমরা চেহারা দেখি তখন কি ঘটনা ঘটে, আমাদের বডিটাকে উল্টো দেখা যায়? উল্টো দেখা যায় না, আমাদের বডি কিন্তু একদম সোজা দেখা যায়, সোজাসুজি আমরা দাঁড়িয়ে আছি। তো এখানে দর্পণের যে প্রতিবিম্বগুলো সৃষ্টি হয়, যে ছবিগুলো আমরা দেখি, ছবির যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি দর্পণে সোজা প্রতিবিম্ব তৈরি হয়। এটা হচ্ছে সমতল দর্পণের ক্ষেত্রে। সমতল দর্পণ বিভিন্ন ধরনের আছে, গোলীয় দর্পণ আছে, তো সমতল দর্পণের ক্ষেত্রে সোজা প্রতিবিম্ব সৃষ্টি হয়। হ্যাঁ, তোমরা অন্যান্য দর্পণগুলো বড় হয়ে শিখবে, এখন তোমাদের সমতল দর্পণ আলোচনা করা হয়েছে। তো এখানে হচ্ছে কি দর্পণের সমতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বটা সোজা দেখা যায়, উল্টা দেখা যায় না, যে পা উপরে মাথা নিচে এটা দেখা যায় না, তো সোজা প্রতিবিম্ব দেখা যায়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন আয়না দেখি, আয়না থেকে আমার দূরত্ব যতটুকু, এই দূরত্বটা যতটুকু, দর্পণ থেকে দূরত্ব যতটুকু দেখা যাবে, মনে হবে যে কি আয়নার ভিতরে আমিও ঠিক ততটুকু দূরত্বে আছি। এই আয়নায় আমাদের চেহারা ফুটে উঠছে, কিন্তু দেখা যাবে কি যে আয়না থেকে মনে হচ্ছে ঠিক ততটুকু দূরে প্রতিবিম্বটা তৈরি হয়েছে। তাহলে এখানে হচ্ছে কি বস্তু ও প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে সমান। আর আরেকটা হচ্ছে কি আয়নার ক্ষেত্রে কিন্তু দর্পণের ক্ষেত্রে আমাদের পার্শ্ব পরিবর্তন হয়, ডান সাইড বাম সাইডে চলে যায়, বাম সাইড ডান সাইডে চলে যায়। আর তুমি যখন দেখবা আয়নাতে তুমি ডান হাত নাড়াবা, তখন দেখবা যে আয়নার ওই প্রান্তে কি মনে হচ্ছে যে বাম হাত নাড়াচ্ছি। হ্যাঁ, এই ক্ষেত্রে পার্শ্ব পরিবর্তন হয়। তো এই তিনটা দর্পণের ক্ষেত্রে সাধারণত তিনটা বৈশিষ্ট্য দেখা যায়, যে দর্পণের সৃষ্ট প্রতিবিম্বের যে তিনটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে কি সোজা, আরেকটা হচ্ছে কি আয়না থেকে বস্তুর দূরত্ব, যে বস্তুটা দেখবো বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সমান, আর আরেকটা হচ্ছে কি দর্পণের ক্ষেত্রে পার্শ্ব পরিবর্তন হয়। সর্বশেষ আলোচনা আমাদের যে দর্পণের ব্যবহার, দর্পণ কি কাজে ব্যবহার করা হয়। তো আমরা সাধারণত আমাদের চেহারা দেখতে আয়না ব্যবহার করি, তাছাড়া হচ্ছে সেলুনে যখন আমরা চুল কাটি তখন আমাদের চুলের পিছন সাইড কেমন হয়েছে সেটা কিন্তু আমরা দেখার জন্য পিছনে আরেকটা দর্পণ, সমতল দর্পণ ব্যবহার করে আমরা চুলটা দেখি। তারপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ দর্পণের ব্যবহার হচ্ছে পেরিস্কোপ ব্যবহার। পেরিস্কোপ হচ্ছে কি, পেরিস্কোপ সাধারণত আড়ালে থেকে কোনো বস্তুকে আশেপাশের দৃশ্য দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করা হয়। তো পেরিস্কোপের গঠনটা তোমাদের একটু দেখাই। পেরিস্কোপ দেখতে ঠিক এই ধরনের। তো পেরিস্কোপটা এক্ষেত্রে দুইটা সমতল দর্পণ ব্যবহার করা হয়, যে সমতল দর্পণগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে রাখা হয়, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, হ্যাঁ 45 ডিগ্রি কোণ করে এগুলোকে রাখা হয় সাধারণত। এখন এটা কিভাবে কাজ করে, এখানে দুইটা এরকম একটা মনে করো ফ্রেমের মধ্যে দুইটা সমতল দর্পণ রাখা হয়েছে। এই এখন মনে করো যে কোন একটা প্রাচীর এখানে আছে, প্রাচীর রাখা আছে, প্রাচীরের ওই পারে কি আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না, প্রাচীরের ব্যাপারে তুমি দেখতে পাচ্ছ না। এখন সেটা দেখার জন্য সাধারণত পেরিস্কোপ ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে কি ঘটনা ঘটে, যে আশেপাশের বস্তু থেকে, প্রাচীরের ওই পারের বস্তু থেকে যখন আলোক রশ্মিগুলো এসে যখন এইখানে আপতিত হয়, তখন আমরা প্রতিফলনের নিয়ম, হ্যাঁ, যে অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে আবার ফিরে যাওয়ার সময় সেই একই কোণ তৈরি করবে। তাহলে এখান থেকে আলোক রশ্মি এখানে আসছে, একই কোণ, এটা আয়নাটা যেহেতু 45 ডিগ্রি কোণে আছে, তাহলে অবিলম্ব এটা হবে। এখন যে কোণ এখানে উৎপন্ন করছে এই একই কোণে কিন্তু আবার আলোক রশ্মিটা এইখানে এসে পড়ছে, ঠিক আছে। তো আলোক রশ্মি সোজা এখানে এসে পড়ছে, এখানে এসে আবার একই ঘটনা ঘটছে, তাহলে এখানে অবিলম্ব কোণটা এটা, তাহলে এখানে যে কোণ উৎপন্ন করবে এদিকে ঠিক একই কোণ উৎপন্ন করে এদিকে যাবে, হ্যাঁ, আলোক রশ্মিটা এদিকে যাবে। এখন এখানে যদি তুমি চোখ দিয়ে তাকাও তাহলে আলোক রশ্মিটা তোমার চোখে যদি এসে পড়ে, তাহলে বাইরের দৃশ্যটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে বাইরের দৃশ্য থেকে আলোটা সরাসরি এখান থেকে প্রতিফলিত হয়ে এখানে আসছে, আবার এখান থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে, যার ফলে প্রাচীরের ওই পারে কি ঘটনা ঘটছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো পেরিস্কোপের গঠন হচ্ছে এটার গঠন পদ্ধতিতে কি মূল মেকানিজম হচ্ছে কি, এখানে দুইটা সমতল দর্পণ ব্যবহার করা হচ্ছে। আর এটা পেরিস্কোপের কি কাজে ব্যবহার করা হয়, পেরিস্কোপ সাধারণত যুদ্ধের সময়
সেনারা হচ্ছে বাংকারের মধ্যে অবস্থান করে বাইরের দৃশ্য দেখার জন্য ব্যবহার করে। তাছাড়া হচ্ছে ডুবুরিরা পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখার জন্য সেটা ব্যবহার করে। এছাড়া হচ্ছে স্টেডিয়ামের বাইরে থেকে ভিতরের খেলা দেখার জন্য ব্যবহার করা হয়। এছাড়া অনেক ধরনের গুপ্তচর বৃত্তির জন্য এই পেরিস্কোপ সাধারণত ব্যবহার করা হয়। তো এই তো দর্পণ বা আয়নার সাধারণত ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ক্লাসটা আশা করি তোমাদের উপকারে আসবে এবং তোমরা এই ক্লাসটা যারা দেখেছো তারা এই ক্লাসে এই অধ্যায়টা সম্পর্কে ভালোভাবে ধারণা তোমাদের এসেছে। আর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো তোমরা সবাই ভালো থাকবে। এই করোনা মুহূর্তে তোমরা সবাই সাবধানে থাকবে, সতর্ক থাকবে এবং বাইরে যাওয়ার সময় মাস্ক পরে বের হবে। হ্যাঁ, সতর্ক থাকো। আল্লাহ আমাদের সবাইকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন। এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।